আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সকলকে এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আরো একটি বায়োলজি লাইভ ক্লাসে। আশা করি সকলেই ভালো রয়েছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং আমাদের ক্লাসগুলো করছো। সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও যাতে আমরা সকলে একসাথে ক্লাসটি করতে পারি। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান অধ্যায় 11 জীবের প্রজননের প্রথম অংশ পড়েছিলাম এবং আজকে আমরা তার পরের অংশ পড়ব। সকলে নিজেদের যত প্রশ্ন আছে, সমস্যা আছে সবকিছু কমেন্টে জিজ্ঞাসা করবে এবং আপুর প্রশ্নের উত্তর দেবে। কেউ অযথা কোনো কমেন্ট করবে না। আজকে আমাদের সাথে শিক্ষক হিসেবে আছেন ফারিহা তাহসিন সাবা আপু। চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সকল শিক্ষার্থীকে আসসালামু আলাইকুম। তোমরা আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমার ক্লাসে যেটা পড়াবো সেটা হচ্ছে জীবের প্রজননের পার্ট 2 অংশটা। আচ্ছা, এই অধ্যায়টার দুটো অংশ মেইনলি আমি গত ক্লাসে বলেছিলাম, যেগুলো হচ্ছে একটা হচ্ছে কি জীবের প্রজনন, আর একটা হচ্ছে একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন, আর একটা হচ্ছে কি প্রাণীর প্রজনন। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে মেইনলি উদ্ভিদের প্রজননের বেসিক কিছু বিষয় নিয়ে। তো পড়েছিলাম হচ্ছে প্রজনন কাকে বলে, তারপরে প্রজনন দুই ধরনের হয়, একটা হচ্ছে কি যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। আর কি পড়েছিলাম হচ্ছে তোমার ফুলের কি বলে উদ্ভিদের প্রজনন অঙ্গ সম্পর্কে জেনেছি, ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি, তারপরে বিভিন্ন রকমের ফুল আছে যেমন কি সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, এগুলো সম্পর্কে জেনেছি। এরপর জেনেছি হচ্ছে তোমার উদ্ভিদের প্রজননের হচ্ছে প্রধান দুইটি স্তর, সেগুলো কি কি, একটা হচ্ছে পরাগায়ন আর একটা হচ্ছে নিষেক। তো গত ক্লাসে আমরা পরাগায়ন সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা ইনশাল্লাহ নিষেক সম্পর্কে জানবো। তার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ভালো করে জেনে নিব। পরাগায়নে কি পড়েছি? পরাগায়নে পড়েছিলাম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। আর পরপরাগায়নের ক্ষেত্রে কি কিছু মাধ্যমের প্রয়োজন হয়, সেই মাধ্যমগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা উদ্ভিদের প্রজননের যে টপিকটা নিয়ে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে পুংগ্যামিটোফাইটের উৎপত্তি, বা যেটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কেন বলা হয়? কারণ এটার স্পোরটা তোমার স্ত্রী গ্যামেটোফাইটের থেকে ছোট হয়, এজন্য এটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, আমি একটু লিখে দিই, মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা পুংস্তবক দেখতে পাচ্ছি, তাই তো? এই পুংস্তবকের দুইটা অংশ, একটা হচ্ছে পুংদণ্ড এবং আরেকটা হচ্ছে কি পরাগধানী। এই দুটো অংশকে আবার আলাদা করে কি বলা হয়? পুংকেশর বলা হয়, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন এই পরাগধানীর ভেতরে থাকে হচ্ছে কি পরাগরেণু মাতৃকোষ থাকে, আর পরাগরেণু মাতৃকোষটা একটা নির্দিষ্ট সময় পর কি পরাগরেণুতে পরিণত হয়। ঠিক আছে? তো এখন এই পরাগধানীটাকে যদি আমি অনুপ্রস্থে বিভাজিত করি, হ্যাঁ, এই অনুপ্রস্থে যদি বিভাজিত করি তখন আমরা সেটাকে যদি একটু জুম করে দেখি, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে চিত্রটা আছে সেরকম একটা দেখতে পারবো। তো এখানে কি কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা পরাগধানী প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি। পরাগধানী প্রস্থচ্ছেদ করলে আমরা দেখতে পাবো থলির মতো কিছু অংশ রয়েছে, যেখানে কি পরাগরেণু থাকে। পরাগরেণু যেখানে থাকে সেটাকে বলা হয় পরাগথলি। হ্যাঁ, আর পরাগধানী আর পুংদণ্ড যে অংশটাতে মিলিত হয় ওই অংশটাকে বলা হয় যোজনী। তাহলে এ গেল আমাদের কি বলে পুংস্তবকের একটা গঠন। এখন দেখো, এটা হচ্ছে আমাদের পরাগধানীর প্রস্থচ্ছেদ। এই পরাগধানীটাকে যদি আমরা উপর থেকে দেখতে চাই, উপর থেকে দেখতে চাইলে এরকম কিছু একটা দেখতে পাবো, তাই না? এই পরাগধানীর প্রস্থচ্ছেদটাকে যদি আমরা উপর থেকে দেখতে চাই, সেক্ষেত্রে চিত্রের 2 নম্বর চিত্রের মতো কিছু একটা দেখতে পাবো। এখন এখানের যে এই অংশটা, এই প্রত্যেকটা অংশে থাকে হচ্ছে পরাগরেণু মাতৃকোষ থাকে। এই যে 4টা অংশ থলির মতো দেখতে পাচ্ছি, এই 4টা থলিতে থাকে হচ্ছে পরাগরেণু মাতৃকোষ।
পরাগ রেণু মাতৃকোষ। তো এই পরাগ রেণু মাতৃকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড ধরনের, অর্থাৎ এই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। হ্যাঁ, পরাগ রেণু মাতৃকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 2n অর্থাৎ ডিপ্লয়েড। এখন আমি যদি একটা অংশকে একটু জুম করে দেখি, এখানে প্রত্যেকটা হচ্ছে কি পরাগ রেণু মাতৃকোষ। এখানে চিত্রের প্রত্যেকটা হচ্ছে কি পরাগ রেণু মাতৃকোষ। এখন আমরা একটা যদি বিবেচনা করি, এই অংশটা হচ্ছে কি 2n, এটা একটা হচ্ছে কি পরাগ রেণু মাতৃকোষ। এখন এই পরাগ রেণু মাতৃকোষটি বিভাজনের মাধ্যমে কি উৎপন্ন করবে? চারটা কোষ উৎপন্ন করবে। হ্যাঁ, একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন করবে। কোন কোষ বিভাজনে একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হয়? আমরা সবাই জানি একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজনে। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা পরাগ রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে চারটা কোষ উৎপন্ন করবে। তাহলে যদি মিওসিস কোষ বিভাজন ঘটে, এখানে যদি 2n সংখ্যক ক্রোমোজোম হয়, এখানে প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অবশ্যই n সংখ্যক হবে, অর্থাৎ হ্যাপ্লয়েড। তাহলে কি বুঝলাম? এখানে দেখো একটা পরাগ রেণু মাতৃকোষ থেকে আমরা চারটা পরাগ রেণু পেলাম। হ্যাঁ, এখানে যে চারটা অংশ দেখতে পাচ্ছি এরা প্রত্যেকে কিন্তু এক একটা পরাগ রেণু, এবং পরাগ রেণুর ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, অর্থাৎ পরাগ রেণুর নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা n। এখন আমি যদি এখানে চারটা কোষের, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই চারটা কোষকে কিন্তু একত্রে বলা হয় টেট্রাড। হ্যাঁ, টেট্রা ওয়ার্ডটা হচ্ছে যে কোনো চারটা জিনিস বোঝাতে টেট্রা ওয়ার্ডটা ইউজ করা হয়। আর এখানে যেহেতু চারটা কোষ, এই চারটা কোষকে একত্রে বলা হয় টেট্রাড। এই চারটা কোষের একটা কোষকে যদি আমি বিবেচনা করি তাহলে দেখতে পাবো, তাহলে এটা হচ্ছে এই চারটা কোষের আরেক, মানে চারটা কোষের মধ্যে একটা কোষ। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি কি পরাগ রেণু বলে থাকি, যেটার ক্রোমোজোমের প্রকৃতি হ্যাপ্লয়েড ধরনের। এখন পরাগ রেণুতে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না? তো এই দুটো নিউক্লিয়াস হচ্ছে কি একটা বড় একটা ছোট। যেটা বড় সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর যেটা ছোট সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস। আচ্ছা, এখন আমি পরাগ রেণুর গঠনে চলে যাই। একটু পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি। না, তিনটা বোঝাতে ট্রাই ওয়ার্ডটা ইউজ করা হয়, কিন্তু চারটা বোঝাতে টেট্রা ওয়ার্ডটা ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এখানে কি একবার মিওসিস কোষ বিভাজন ঘটে গেছে, মিওসিসের ফলে একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড ধরনের, প্রত্যেকটা হচ্ছে এক একটা পরাগ রেণু, অর্থাৎ একটা পরাগ রেণু মাতৃকোষ থেকে আমরা চারটা পরাগ রেণু পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন পরাগ রেণুর গঠনে যদি যাই, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে পরাগ রেণুর চিত্র। পরাগ রেণুর হচ্ছে দুইটা স্তর থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে ভেতরের স্তর। বাইরের স্তরটাকে বলা হয় বহিস্তর, বা ইংলিশে যদি বলি সেটাকে বলা হয় কি এক্সাইন। বহিস্তর বা এক্সাইন বলে। এটা হচ্ছে একটা পরাগ রেণু, পরাগ রেণুর বাইরের স্তরটাকে বলা হয় বহিস্তর বা এক্সাইন, আর ভিতরের যে স্তরটা থাকে ভেতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর বা ইনটাইন। হ্যাঁ, এখন এখানে আমরা দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াস দুটো হচ্ছে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। আর এখানে থাকে কি অনেকগুলো সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, খেয়াল করলে দেখতে পাবে যে পরাগ রেণুর বহিস্তরটা অনেক খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটা থাকার কারণটা কি? এই খাঁজ কাটা থাকে কারণ তোমার যখন পরাগ রেণুটা পরাগায়নের সময় গর্ভমুণ্ডে পতিত হবে, তখন যাতে এই পরাগ রেণুটা তোমার কি বলে এটাকে গর্ভমুণ্ডের সাথে আটকে থাকে। হ্যাঁ, যাতে সেটা পিছলিয়ে পড়ে না যায় বা বাতাসের কারণে যাতে পড়ে না যায়। তো সেজন্য কি তোমার বাইরের স্তরটা খাঁজ কাটা থাকে। এছাড়াও এখানে আরেকটু বড় বড় কিছু খাঁজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেগুলো খাঁজ না, যেগুলো হচ্ছে মূলত কিছু ছিদ্র। এই ছিদ্রগুলোকে বলা হয় কি পরাগ রেণুর বাইরের স্তরে যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলোকে বলা হয় জার্ম পোর।
পোর ওয়ার্ডটার অর্থ জানি, পোর মানে হচ্ছে ছিদ্র। তো এখানে বহিস্তরে কিছু পোর থাকে, এগুলোর নাম হচ্ছে কি জার্ম পোর। এই জার্ম পোরের কাজটা আমি পরবর্তীতে তোমাদেরকে বলবো। আচ্ছা, এখন আমরা পরাগরেণুর গঠন সম্পর্কে জানি। পরাগরেণুর দুইটা স্তর, স্তর আর অন্তঃস্তর, ইংলিশে যদি বলি এক্সাইন আর ইনটাইন। তো আর বহিস্তর কি থাকে, খাঁজ কাটা থাকে এবং কি কতগুলো জার্ম পোর থাকে। এখন আমরা দেখবো হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা কিভাবে ঘটে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পরাগরেণু। হ্যাঁ, পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা কত থাকে আমরা আগেও বলেছি, n সংখ্যক থাকে, অর্থাৎ কি হ্যাপ্লয়েড প্রকৃতি হয়। এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ তোমার কি বলে মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে। এখন যেটা হবে, এখন এই একটা নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। দেখো, ফার্স্টে একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। হ্যাঁ, কিভাবে, কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বড় আর আরেকটা হচ্ছে একটু ছোট। যেটা বড় সেটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। হ্যাঁ, টিউব নিউক্লিয়াস কেন বলা হয়? কারণ এটা পরাগনালিকা তৈরি করতে সহায়তা করে। আর আরেকটা যেটা নিউক্লিয়াস আছে সেটাকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। হ্যাঁ, তো একটা সময় এই নিউক্লিয়াস গুলো এক একটা কোষের মতো আচরণ করবে। হ্যাঁ, যখন মানে তোমার পরাগরেণুর নালিকা নিউক্লিয়াস, যেটা পরাগরেণুর মধ্যে তো অনেকগুলো সাইটোপ্লাজম আছে। হ্যাঁ, একটা সময় এই সাইটোপ্লাজম গুলো তোমার যে নিউক্লিয়াস দুটো উৎপন্ন হয়েছে সেগুলোর আশেপাশে কি জড়ো হতে থাকবে। তখন নালিকা নিউক্লিয়াসটা একটা নালিকা কোষ হিসেবে আচরণ করবে, আর জনন নিউক্লিয়াসটা একটা জনন কোষ হিসেবে আচরণ করবে। তখন নালিকা নিউক্লিয়াসটাকে বলা হবে কি নালিকা কোষ বা টিউব সেল, আর জনন নিউক্লিয়াসটাকে বলা হবে জেনারেটিভ কোষ বা জনন কোষ বা জেনারেটিভ সেল। এখন যেটা হবে, একটু দেখো, এই যে কি হলো তোমার এখানে, দেখো আমরা বলেছিলাম হচ্ছে পরাগরেণুর দুইটা স্তর থাকে, একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। ইনটাইনটা একটা পরাগ নালিকা তৈরি করবে। কিভাবে? তোমার যে এক্সাইন যেটা ছিল বা বহিস্তর যেটা ছিল, সেখানে আমরা জার্ম পোর বলতে একটা জিনিস পেয়েছি না, জার্ম পোর মানে কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় জার্ম পোর। ওই জার্ম পোরটা ভেদ করে একটা পরাগ নালিকা বের হবে ইনটাইন থেকে। তো এই পরাগ নালিকাটা উৎপন্ন করবে হচ্ছে মূলত এই নালিকা কোষটা। আমরা এখন নালিকা কোষ হিসেবে বিবেচনা করব নিউক্লিয়াসটাকে, যেহেতু এগুলো কি একটা কোষের মতো আচরণ করবে। তো এই নালিকা নিউক্লিয়াসটা কি করবে? পরাগ নালিকা তৈরি করবে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটবে হচ্ছে মূলত যখন পরাগায়ন ঘটবে। পরাগায়ন ঘটার ফলে তোমার এই পরাগ রেণুটা ইনটাইনটা ভেদ করে কি তোমার ফুলের গর্ভমুণ্ডে ভেতরে প্রবেশ করবে এই নালিকাটা। তো এই নালিকা নিউক্লিয়াসটা চলে গেল, এরপর আসি কি জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা কি করবে? জনন নিউক্লিয়াসটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন করবে, যেটার প্রত্যেককে বলা হয় পুং গ্যামিট। আর পুং গ্যামিটের প্রকৃতি হচ্ছে হ্যাপ্লয়েড। নালিকা কোষটিরও প্রকৃতি কিন্তু হ্যাপ্লয়েড। কারণ কি? এটা কিন্তু আগেই মিওসিস কোষ বিভাজন ঘটে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? একটা নালিকা নিউক্লিয়াস পেলাম আর দুটো পুং গ্যামিট পেলাম। এই দুটো পুং গ্যামিট পরবর্তীতে নিষেকে সহায়তা করবে, আর নালিকা নিউক্লিয়াসটা এই পুং গ্যামিট গুলোকে উদ্ভিদের ডিম্বক পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করবে। এটুক পর্যন্তই হচ্ছে নালিকা নিউক্লিয়াসের কাজ। এভাবে এটা কি ডিম্বকের দিকে এগিয়ে যেতে থাকবে। তাহলে এই হলো আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা। এটুক পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। একজন বলেছো ইংলিশ টার্ম ইউজ করলে ভালো হয়। আমি তো ইংলিশ টার্ম ইউজ করেছি, যতটুকু পেরেছি ইউজ করেছি। জনন নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াসের উপরে কেন? কারণ তোমার নালিকা নিউক্লিয়াসটাই হচ্ছে তোমার টিউব বলতে কি পরাগ নালিকাটা তৈরি করে থাকে। ওটা সামনে না থাকলে কিভাবে জনন নিউক্লিয়াসটা সামনে যাবে? হ্যাঁ, জনন কোষের প্রকৃতি হ্যাপ্লয়েড।
আচ্ছা, যারা বলছে আবার একটু বুঝাতে তারা রেকর্ডিংটা দেখে নেবে। আচ্ছা, তাহলে আমি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বুঝলাম। এটা তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে এই চিত্রগুলো দেবে, যে চিত্রটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই চিত্রগুলো দেবে। সেটা হচ্ছে কি তোমাদেরকে যা পড়িয়েছি সেগুলোই। এই যে পরাগরেণুর দুইটা স্তর, বহিঃত্বক আর অন্তঃত্বক। এটা কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়, যেটার মধ্যে একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা পরাগ নালিকা তৈরি করে, আর জনন নিউক্লিয়াসটা মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট তৈরি করে। নালিকা নিউক্লিয়াসের প্রকৃতিও হ্যাপ্লয়েড, পুং গ্যামেটের প্রকৃতিও হ্যাপ্লয়েড। হ্যাঁ, আর এখানে আমরা স্তরগুলো মানে লেখা আছে, যেগুলো বুঝিয়েছি সেগুলোই লেখা আছে এখানে। আর একটা কথা মনে রাখবে সবসময়, যে পরাগরেণুটা হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এটা এমসিকিউতে প্রায় সময় আসে যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? পরাগরেণু। এই পরাগরেণু থেকে কিন্তু পুং গ্যামেট গুলো তৈরি হয়। তাহলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ পরাগরেণু। আর এখানে যেগুলো বুঝিয়েছি সেগুলো দেওয়া আছে, লিখে নিতে হবে না, তোমাদেরকে স্লাইড দেওয়া হবে, তো লিখে নিতে হবে না। আচ্ছা, তাহলে পুং গ্যামেটোফাইট গেল। এরপর আসে কি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আচ্ছা, টিউব নিউক্লিয়াসটা কি এন? হ্যাঁ, বলেছিলাম না, এই তো এখানে বললাম তো, নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াসটার প্রকৃতিও কিন্তু হ্যাপ্লয়েড, কারণ পরাগরেণুটার প্রকৃতি হ্যাপ্লয়েড। ওই যে প্রথমে পরাগরেণু মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হলো মিউসিসের মাধ্যমে, এজন্য। আচ্ছা, তাহলে আসি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে। তাহলে আমরা পুং গ্যামেট পেয়ে গেলাম, আমাদের এখন দরকার কি স্ত্রী গ্যামেট। তো স্ত্রী গ্যামেটটা কিভাবে উৎপন্ন হবে? এখানে আমরা একটা ফুলের চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুলের চিত্র দেখতে পাচ্ছি। এই অংশটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, যেটা আমি রেড করে দিয়েছি। এই অংশটা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের আবার তিনটা অংশ না? একটা হচ্ছে কি গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। তো স্ত্রী স্তবকের গর্ভাশয়ে এরকম কি বলে দানার মতো কিছু অংশ থাকে। তোমরা কি দেখতে পাচ্ছ চিত্রে? এই যে দানার মতো কিছু অংশ, এই প্রত্যেকটা দানাই হচ্ছে এক একটা ডিম্বক, যেটা এর ঠিক পাশের চিত্রে দেওয়া আছে। এই প্রত্যেকটা দানার মতো অংশ এক একটা ডিম্বক, যেটা চিত্র ঠিক পাশে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমার এখানে একটা কথা বলতে ভুলে গেছি, যে এখানে দেখো যে দুটো কোষ, এখানে এটা বিভাজিত হয়ে গেছে না, জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে না? এই বিভাজনটা তোমার পরাগ নালিকাতেও হতে পারে। এটা হচ্ছে পরাগ নালিকা। হ্যাঁ, এই বিভাজনটা পরাগ নালিকাতেও হতে পারে, অথবা তোমার পরাগরেণুর ভেতরেও হতে পারে। পরাগরেণুর ভেতরেও হতে পারে। এখানে দেখো এই একটা জনন নিউক্লিয়াস দুই ভাগে বিভাজিত হয়েছে। এই বিভাজনের ঘটনাটা পরাগনালীতে হতে পারে অথবা পরাগরেণুর ভেতরেও হতে পারে, সেটাই বলতে চেয়েছি। আচ্ছা, এরপর আসি স্ত্রী গ্যামেটোফাইট। আচ্ছা, বলেছি কি এখানে প্রত্যেকটা দানার মতো অংশ হচ্ছে এক একটা ডিম্বক। এই ডিম্বকের মধ্যেই মূলত আমাদের স্ত্রী গ্যামেটটা উৎপন্ন হয়। স্ত্রী গ্যামেটোফাইটের ইংলিশে হচ্ছে ম্যাক্রোস্পোরোজেনেসিস। ঠিক আছে? ম্যাক্রো কেন? কারণ এটার স্পোরের আকৃতিটা বড় ধরনের হয়। ম্যাক্রো মানে বড় না, সেজন্য এটা কি ম্যাক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, এখন এই যে ডিম্বকের ভেতরে কোন একটা কোষে কি ঘটে দেখো, কোন একটা কোষে কি উৎপন্ন হয়? একটা স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। স্ত্রী রেণু মাতৃকোষটার প্রকৃতি কিন্তু ডিপ্লয়েড। যে কোনো মাতৃকোষের প্রকৃতি ডিপ্লয়েড ধরনের হয়। ওই পুং গ্যামেটোফাইটের উৎপত্তির সময় পড়েছিলাম কি, ওই যে পরাগরেণু মাতৃকোষ যেটা ছিল সেটাও ডিপ্লয়েড ছিল, আর এখানে স্ত্রী রেণু মাতৃকোষ যেটা সেটাও ডিপ্লয়েড ধরনের। তো এই ডিপ্লয়েড কোষটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। অর্থাৎ একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হচ্ছে। তো 4টা কোষ কোন বিভাজনে ঘটে? মিওসিস কোষ বিভাজনে। একটা স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করলো। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এরপর কি হলো দেখো,
এরপরে তোমার এখানে যে 4টা কোষ উৎপন্ন হলো, সবার নিচের কোষটা কি কর্মক্ষম থাকে? কারণ তোমার উপরের যে 3টা কোষ, আমাদের তো টোটাল 4টা কোষ উৎপন্ন হয়েছে তাই না মিওসিস কোষ বিভাজনে, তো নিচের যে কোষটা সেটা কর্মক্ষম থাকে আর উপরের 3টা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণ কি? যাতে তোমার যে একটা কোষ যে একটা স্ত্রী রেণু থাকবে সেটা সবচেয়ে বেশি শক্তি পায়। হ্যাঁ, যত এনার্জি আছে সব এনার্জি যেন এই কর্মক্ষম স্ত্রী রেণুটা পায়। কারণ এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো ঘটার জন্য কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তো অনেক বেশি কম পরিমাণ শক্তি হলে কিন্তু উদ্ভিদের যে প্রকৃতিটা, উদ্ভিদ অনেক বেশি দুর্বল প্রকৃতির হবে এবং অভিযোজন ক্ষমতাটা উদ্ভিদে থাকবে না। সেজন্য কি দরকার? সেজন্য একটা কর্মক্ষম স্ত্রী রেণু দরকার। তো এই কর্মক্ষমতা বাড়ানোর জন্য তোমার উপরের যে 3টা কোষ, সেই কোষগুলো নষ্ট হয়ে যায় যাতে যত প্রয়োজনীয় এনার্জি আছে, প্রয়োজনীয় এনার্জি গুলো একটা স্ত্রী রেণু পেয়ে থাকে। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? এখানে ফার্স্টে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে 4টা কোষ উৎপন্ন হলো। এই 4টা কোষের একটা কোষ কর্মক্ষম থাকবে, বাকি 3টা নষ্ট হয়ে যাবে। তারপর কি হবে? এই যে নিচের একটা কোষ, এই একটা কোষের নিউক্লিয়াস সংখ্যা কয়টা? একটা না? এই একটা থেকে কয়টা হবে? নিউক্লিয়াসটা 2 ভাগে বিভাজিত হয়ে 2 মেরুতে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কোন বিভাজন ঘটেছে? একটা কোষ থেকে দুইটা, একটা নিউক্লিয়াস থেকে 2টা, তাহলে এক্ষেত্রে কি? মাইটোসিস বিভাজন ঘটেছে। দেখো এখানেও কিন্তু এই কর্মক্ষম স্ত্রী রেণু যেটা, এটার প্রকৃতিও কিন্তু হ্যাপ্লয়েড ধরনের, কারণ অলরেডি আমাদের মিওসিস ঘটে গেছে। তাহলে এখন এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণুতে আবারও বিভাজন ঘটে, যার ফলে কি একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস সৃষ্টি হয়। নিউক্লিয়াসের এরপরে এটাতে আবারও মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আবারও মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো উপরের একটা থেকে 2টো, নিচের একটা থেকে 2টো, টোটাল 2টা থেকে 4টা নিউক্লিয়াস পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর আবারও কি? আবারও মাইটোসিস ঘটবে। তার মানে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির সময় তোমার টোটাল কয়বার মাইটোসিস ঘটে? 3বার মাইটোসিস ঘটে। এই যে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, একবার মিওসিস, 3বার মাইটোসিস। তারপরে কি হয় দেখো, এই দুটো থেকে 4টা, নিচের দুটো থেকে 4টা, টোটাল 8টা কোষ উৎপন্ন হলো। এরপর এক পর্যায়ে গিয়ে কি হবে? এগুলো কি সুবিন্যস্ত হওয়া শুরু করবে। কিভাবে সুবিন্যস্ত হবে? এই যে দেখো, 3টা কোষ নিচে থাকবে আর বাকি 3টা কোষ উপরে থাকবে। প্রত্যেকটা থেকে একটা করে তোমার বিষুবীয় অঞ্চলে চলে আসবে, অর্থাৎ মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে? 8টা কোষের 3টা করে 2 মেরুতে থাকবে আর 2টো মাঝখানে থাকবে। তাহলে এরপরে এভাবেই মূলত একটা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটবে। এটাই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট। এই পুরো অংশটাই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট। তো এখন এখানে কোন অংশটা কি সেটা একটু জেনে নিই। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করো, আমি দেখতেছি প্রশ্ন। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডটা একটু বুঝিয়ে দেন। তোমরা ইতোমধ্যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়েছো, মানে যদিও সিলেবাসে নেই বাট ক্লাস 9-এ বা 10-এ থাকতেও তো পড়েছো। তো ওখানে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে বলা আছে যে মিওসিস কোষ বিভাজনে যেটা হয়, মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়। প্রত্যেকটা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। কারণ ধরো একটা মানুষের কথা চিন্তা করি, মানুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। তো 46টা হওয়ার পর মিওসিস কোষ বিভাজন যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 23টা। তো এই 23টা ক্রোমোজোম বলা অংশটাকে বলা হয় হ্যাপ্লয়েড। চিত্র আঁকতে পারি না, চিত্র হচ্ছে মাস্ট। এখানে যদি তোমার আসে চিত্র মাস্ট দিতে হবে। এই চিত্রগুলো পুং গ্যামেটোফাইটের ক্ষেত্র, স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্র। আর আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমাদের স্ত্রী গ্যামেটোফাইটটা পেলাম একটা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির সময় ফার্স্টে একবার মিওসিস ঘটে যায়, এরপরে কি ক্রমাগতভাবে 3বার মাইটোসিস ঘটে।
এটা কিন্তু আমরা একটা ডিম্বকের কথা বলছি, উদ্ভিদের কিন্তু অনেকগুলো ডিম্বক থাকে। আচ্ছা, এখন দেখে নিই এখানে কোনটা কি অংশ। দেখো এখানে ধরে নিলাম এটা হচ্ছে ডিম্বকের ভেতরে থাকে না, তাহলে এটা হচ্ছে আমরা ডিম্বকের ভেতরে দেখলাম। তো এটা হচ্ছে গিয়ে ডিম্বক রন্ধ্র। এখানে যে ছিদ্রের মতো অংশ দেখতে পাচ্ছি, এই ছিদ্রের মতো অংশটাই হচ্ছে ডিম্বক রন্ধ্র। রন্ধ্র মানে ডিম্বক রন্ধ্র, রন্ধ্র মানেই তো ছিদ্র, তাই না? তাহলে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষগুলো থাকে সেগুলোকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। বুঝাতে পেরেছি? যেটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে সেটাকে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তিনটা কোষকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, এবং মাঝামাঝি একটা কোষ একটু বড় ধরনের থাকে। মাঝখানে একটা কোষ বড় ধরনের থাকে, সেই কোষটাকে বলা হয় ডিম্বাণু। হ্যাঁ, আর ডিম্বাণুর আশেপাশে দুটো কোষ থাকে যেগুলোকে বলা হয় সহকারী কোষ। এই যে মাঝখানে একটা ডিম্বাণু, ডিম্বাণুর দুই দিকে থাকে দুটা কোষ যেগুলোকে বলা হয় সহকারী কোষ। দুটা কোষ আছে, সহকারী কোষ, বা ইংলিশে যদি বলি সিনার্জিডস। হ্যাঁ, তাহলে গর্ভযন্ত্র কি কি নিয়ে গঠিত? দুইটা সহকারী কোষ আর একটা ডিম্বাণু নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে আমরা গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস সম্পর্কে জানলাম। তারপরে আছে কি, এর উপরে কি দেখতে পাবো? দুটো কোষ একসাথে দেখতে পাবো। এই দুটো কোষকে একসাথে, যেটা বিষুবীয় অঞ্চলে থাকবে, মাঝ বরাবর থাকবে, সেটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, গৌণ মানে তো সেকেন্ডারি, তাহলে এটা মনে রাখতে পারবা ইজিলি। এরপরে দেখো এর ঠিক উপরে যেটা তোমার ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে থাকে, সেগুলোকে, সেই তিনটা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল। আচ্ছা, এখন ডিম্বাণু যেটা আছে সেটার নিউক্লিয়াসের প্রকৃতি কি রকম হবে? অবশ্যই হ্যাপ্লয়েড। সহকারী কোষগুলোরও হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আর গৌণ নিউক্লিয়াস যেটা, সেগুলো কিন্তু একটা সময় একত্রে একটা কোষে পরিণত হয়। দুটা কোষ একটা কোষে পরিণত হয়, তখন গৌণ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কিন্তু n+n অর্থাৎ 2n হয়ে যায়। তাহলে গৌণ নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক থাকে। আর প্রতিপাদক কোষগুলো কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে আমরা জেনে নিলাম কোনটা গর্ভযন্ত্র, কোনটা সহকারী কোষ, কোনটা ডিম্বাণু, কোনটা প্রতিপাদক কোষ। তাহলে এই পুরোটা অংশকে বলা হয় কি একত্রে স্ত্রী গ্যামেটোফাইট। এভাবে আমাদের স্ত্রী গ্যামেট পেয়ে গেলাম। স্ত্রী গ্যামেট হচ্ছে মূলত এই ডিম্বাণুটা, এই ডিম্বাণুটাই হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে আমরা পুংগ্যামেট পেয়ে গেলাম, স্ত্রী গ্যামেট পেয়ে গেলাম। এরপর ঘটবে কি, নিষেক ঘটবে। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে এই পুরো অংশটা। আর স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ম্যাক্রোস্পোরোজেনেসিস, বা এটাকে বাংলায় বলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, একসাথে বলে। তারপর আর এগুলো মনে রাখার কৌশল তোমরা নিজেরাই নিজেদের মতো করে নেবে। কারণ আমি যদি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই, সেটা শিখারও একটা ব্যাপার আছে। এত কিছু তো একসাথে মনে রাখতে পারবে না। তোমরা জাস্ট একটু মনে রাখো, ডিম্বক রন্ধ্রের দিকের কোষগুলোকে গর্ভযন্ত্র বলে, মাঝেরটা বড় থাকে সেটাকে ডিম্বাণু বলে,
এরপরে কি ডিম্বাণুকে সহায়তা করে বলে এর আশেপাশের কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। এরপর মাঝের দুটোকে বলা হয় গৌণ নিউক্লিয়াস, উপরের গুলোকে বলা হয় প্রতিপাদক কোষ। পড়লেই তো মনে থাকে। তারপর বলছো গৌণ নিউক্লিয়াসের কাজ কি? গৌণ নিউক্লিয়াসটা একটা সময়ে শস্যে পরিণত হয়। আচ্ছা, আমি তোমাদেরকে এটা পরে বলবো। শস্যে পরিণত হয় এবং পরবর্তীতে এই শস্যটা ভ্রূণকে কিন্তু কিছু পুষ্টি সরবরাহ করে। এটাই হচ্ছে গৌণ নিউক্লিয়াসের কাজ। আচ্ছা, তাহলে স্ত্রী গ্যামেটোফাইট পেয়ে গেলাম। এখানে তোমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির স্টেপগুলো বলা আছে, যে আমি একবার পড়ে যাচ্ছি। ভ্রূণ পোষক কলার অর্থাৎ নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু কি? দেখো এখানে যে ডিম্বক আছে, ডিম্বকের কিছু কোষকে বলা হয় নিউসেলাস টিস্যু, যেগুলো তোমার স্ত্রী গ্যামেট উৎপন্নের ক্ষেত্রে অনেক সহায়তা করে, যেগুলো অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় এবং যেগুলো স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার ক্যাপাবিলিটি রাখে, সেগুলোকে হচ্ছে নিউসেলাস টিস্যু বা ভ্রূণ পোষক কলা বলা হয়। এটা কি ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ, আকারে সামান্য বড় হয় এবং এর প্রোটোপ্লাজম ঘন, নিউক্লিয়াসটা বড় হয়। কোষ বিভাজন, আচ্ছা কোষটি বিয়োজন বিভাজনের মাধ্যমে। বিয়োজন বিভাজন মানে হচ্ছে মূলত মিওসিস কোষ বিভাজন। যেটা মিওসিস কোষ বিভাজনকে বিয়োজন বিভাজনও বলা হয়। এটা কি 4টা কোষ উৎপন্ন করে, হ্যাপ্লয়েড কোষ। সর্বনিম্নটা ছাড়া বাকিগুলো নষ্ট হয়ে যায় এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে ভ্রূণতন্তুতে পরিণত হয়। এই কোষটিকে নিউক্লিয়াস, যাকে হ্যাপ্লয়েড এবং বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াস। আচ্ছা, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। চিত্রটা দেখিয়ে দিলাম, এই যে। এরপরে বলছে কি কোনটা গর্ভযন্ত্র, কোনটা ডিম্বাণু, কোনগুলো সহকারী কোষ, কোনগুলো প্রতিপাদক কোষ, সেগুলো বলা আছে। এই হলো আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে জেনারেটিভ কোষটা বিভাজিত হতে পারে কোথায় কোথায়? 1 নম্বরে দেওয়া আছে পরাগধানীতে, দেওয়া আছে পরাগ নালীতে এবং দেওয়া আছে পরাগ রেণুতে। নিচের কোনটি সঠিক? আচ্ছা, বেশিরভাগ এ বলতেছো, কিন্তু এটার আনসার হচ্ছে সি, 2 আর 3। পরাগধানীতে কিন্তু জেনারেটিভ কোষটা বিভাজিত হয় না। পরাগধানীতে যখন থাকে তখন কিন্তু সেটা নিষেক, মানে কি বলে, এটার পরাগায়ন ঘটে নাই। যখন তোমার কোনো পরাগরেণু পরাগধানীতে থাকে, তার মানে কি সেটা এখনো পুংস্তবকে রয়েছে। তো পুংস্তবকে যদি থেকে থাকে তাহলে সেটা কি পরাগায়ন ঘটে নাই। পরাগায়ন ঘটার পরেই কিন্তু জেনারেটিভ কোষটা বিভাজিত হয়। তাহলে আনসার হবে কি 2 আর 3। তোমরা বইয়ের, এটা বইটাও আছে, বইয়ের কত নাম্বার পেজ একটু দেখি। আচ্ছা, বইয়ের 239 নাম্বার পেজে একদম লাস্ট লাইন যেটা, সেখানে দেওয়া আছে, বলা আছে যে জেনারেটিভ কোষের এই বিভাজনটা পরাগ রেণুতে এবং পরাগ নালীতে সংঘটিত হতে পারে। ঠিক আছে, পরাগধানীতে ঘটবে না, কারণ পরাগধানীতে থাকলে তো সেটার কোনো পরাগায়ন ঘটে নাই, তাহলে পরাগধানীটা হবে না। আনসার হবে 2 আর 3। তাহলে প্রশ্নের উত্তর, অনেকে এ বলেছিলে, আবার সিও বলেছো কয়েকজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমার পুংগ্যামেট পেয়ে গেলাম, স্ত্রী গ্যামেটও পেয়ে গেলাম। তাহলে এখন কি ঘটবে? এখন ঘটবে হচ্ছে নিষেক। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটার ফার্স্টে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফুলের স্ত্রী স্তবক, যেটা সেটা স্ত্রী স্তবকের একটা চিত্র দেখতে পাচ্ছি নিষেক অবস্থায়। আর 2 নাম্বার চিত্রটা হচ্ছে একটা ডিম্বকের চিত্র, যেটা গর্ভাশয়ের ভেতরে থাকে। এখন তোমাদের পরীক্ষায় যদি নিষেক প্রক্রিয়া সম্পর্কে আসে বা যদি নিষেক সম্পর্কে লিখতে হয়, সেক্ষেত্রে 1 নম্বরে যে চিত্রটা আছে সেটা আঁকবে। হ্যাঁ, আর ডিম্বকের গঠন যদি জানতে চাই তাহলে 2 নাম্বার আঁকবে। দুটো আঁকার একসাথে দরকার নেই। যদি নিষেক আসে তাহলে 1 নাম্বার চিত্রটা আঁকলেই হবে। এখন নিষেকটা কিভাবে ঘটে সেটা তোমাদেরকে বলবো। দেখো, এটা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা
ফুলের স্ত্রীস্তবক দেখতে পাচ্ছি। ফুলের স্ত্রীস্তবকে কি আছে? এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয় থেকে যে দণ্ডের মতো অংশ বের হয় সেটা হচ্ছে গর্ভদণ্ড, আর গর্ভদণ্ডের মাথাটাকে বলা হয় গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভেতর থাকে কি? একটা ডিম্বক থাকে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিম্বক গর্ভাশয়ের ভেতরে। এখন যেটা হবে, কোন একটা মাধ্যমে, পরাগায়নের বিভিন্ন মাধ্যম রয়েছে, কোন একটা মাধ্যমে একটা পরাগ রেণু এসে তোমার গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে। হ্যাঁ, কি ঘটলো? ফার্স্টে একটা পরাগ রেণু, এটা হচ্ছে পরাগ রেণু, এই পরাগ রেণুটা কোন একটা মাধ্যমে তোমার ফুলের গর্ভমুণ্ডে এসে পতিত হলো। এরপর কি হবে? এরপর পরাগ রেণুতে কি ছিল? নালিকা নিউক্লিয়াস ছিল না? ওই নালিকা নিউক্লিয়াসটা একটা পরাগ নালিকার সৃষ্টি করবে। নালিকা নিউক্লিয়াস যেটা ছিল সেটা একটা পরাগ নালিকা সৃষ্টি করবে, যেটা গিয়ে তোমার ডিম্বকের ডিম্বাণুতে গিয়ে পতিত হবে, ডিম্বাণুতে গিয়ে শেষ হবে। এই কাজটা কে করবে? এই কাজটা করবে হচ্ছে নালিকা কোষটা বা টিউব সেল যেটা ছিল সেটা। এরপর পরাগ রেণুতে কিন্তু টিউব সেল ছাড়াও আরো একটা সেল ছিল, যেটার নাম কি? যেটার নাম ছিল জনন কোষ বা জেনারেটিভ সেল। জেনারেটিভ সেলটাও কিন্তু এরপর পরাগ নালিকা হয়ে পরাগ নালিকার মধ্য দিয়ে যাবে। পরাগ নালিকার মধ্য দিয়ে যাওয়ার কোন একটা সময় এই জেনারেটিভ কোষ বা জনন কোষ যেটা, সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হবে। আমরা কি দেখতে পাচ্ছি? একটা কোষ ছিল, একটা কোষ থেকে মাইটোসিসের মাধ্যমে দুইটা কোষে পরিণত হলো। এই প্রত্যেকটা কোষকে বলা হয় হচ্ছে পুংগ্যামিট। এরপর পুংগ্যামিট গুলো কি করবে? পুংগ্যামিট গুলো ডিম্বকের দিকে ধাবিত হবে। তো এর মধ্যে তোমার নালিকা কোষ যেটা ছিল, নালিকা কোষটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ কি? নালিকা কোষকে কিন্তু অলরেডি অনেক কাজ করতে হয়েছে, এটাকে একটা নালিকা তৈরি করতে হয়েছে। এরপর মানে তোমার যে পুংগ্যামিট গুলো ছিল, ওই পুংগ্যামিট গুলোর জন্য একটা পথ তৈরি করে দিতে হয়েছে। তো অনেক কাজ করার ফলে এর ভেতরের সব শক্তিগুলো কি শেষ হয়ে যায়। শক্তি শেষ হয়ে যাওয়ার ফলে কোষটা একসময় কি মৃত কোষে পরিণত হয়। এজন্য একটু পর্যন্ত নালিকা কোষের কাজ শেষ। এখন আমরা নালিকা কোষকে দেখতে পাবো না, এখন আমরা দেখতে পাবো হচ্ছে শুধুমাত্র জনন কোষ, অর্থাৎ জনন কোষটা বিভাজিত হয়ে যে পুংগ্যামিট তৈরি করলো, সেই পুংগ্যামিট গুলো হচ্ছে এখন কাজ। দুইটা পুংগ্যামিট দুইটা কাজ করবে। সেটা কি কি? আমি মাঝখানের ওই ডিম্বকটাকে একটু জুম করে দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের ডিম্বক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পুংগ্যামিট দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা পুংগ্যামিট কি করবে? একটা পুংগ্যামিট হচ্ছে তোমার ডিম্বাণু যেটা ছিল মাঝখানের বড় কোষটা, বড়টার সাথে মিলিত হবে, এবং আরেকটা যে পুংগ্যামিট ছিল সেটা মাঝখানে যে গৌণ নিউক্লিয়াস ছিল ওই গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে। তাহলে আমরা আমাদের নিষেক সম্পন্ন হলো। এর মাধ্যমে কি কি পেলাম? ডিম্বাণুটার সাথে শুক্রাণু মিলিত হয়ে গেল এই অংশটাতে, ডিম্বাণু প্লাস শুক্রাণু বা পুংগ্যামিট যেটাই বলো। হ্যাঁ, এখন ডিম্বাণুটা ছিল হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল না, আবার পুংগ্যামিট যেটা ছিল সেটাও হ্যাপ্লয়েড প্রকৃতির ছিল। তাহলে এখন যেহেতু এরা দুইটা মিলিত হয়ে গেছে, তাহলে আমরা কি পেলাম? যে জাইগোটটা পেলাম সেই জাইগোটটা হবে ডিপ্লয়েড প্রকৃতির। এই যে দুটো দেখতে পাচ্ছি, তাহলে বলতে পারি কি এটা ডিপ্লয়েড প্রকৃতির হবে। আর আরেকটা যে পুংগ্যামিট ছিল সেটা কি গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত ছিল। গৌণ নিউক্লিয়াসের এটা যদি আমি মার্ক করে দিই, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংগ্যামিট যুক্ত হয়েছে। গৌণ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কি প্রকৃতি বলেছিলাম? ডিপ্লয়েড প্রকৃতির, আর পুংগ্যামিটের তো হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে এই মাঝখানের অংশের ক্রোমোজোম সংখ্যার প্রকৃতি কি হবে? 2n + n হবে না? অর্থাৎ কি 3n, অর্থাৎ ট্রিপ্লয়েড প্রকৃতির হবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? একটা কি হবে? একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে একটা পুংগ্যামিট, আর একটা পুংগ্যামিট মিলিত হবে মাঝখানে যে গৌণ নিউক্লিয়াস ছিল সেটার সাথে। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম আমাদের জাইগোটটাও পেয়ে গেলাম, এবং গৌণ নিউক্লিয়াসের সাথে আরেকটা যে পুংগ্যামিট মানে যুক্ত হলো সেটা কি ট্রিপ্লয়েড প্রকৃতি, সেটাকে বলা হয় কি
এন্ডোস্পার্ম বা শস্য বলা হয়। প্রতিপাদক কোষে কোনো কাজ নেই, প্রতিপাদক কোষটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়, ওইটা কোনো কাজ নেই। তোমরা যদি এইচএসসি বইটা একটু দেখো, সেখানে তোমাদের একটা সুন্দর চার্ট দেওয়া আছে, তোমার ডিম্বকের কোন অংশটা, গর্ভাশয়ের কোন অংশটা কিসে পরিণত হয় সেটা দেওয়া আছে। ওখানে দেখতে পাবে যে প্রতিপাদক কোষ যেটা ছিল, এই প্রতিপাদক কোষটার কোনো কাজ নাই, এটা একটা সময় নষ্ট হয়ে যায়। মনে হয় এটা কিছু পুষ্টিজাত কিছু সরবরাহ করে থাকে। তাহলে আমরা গৌণ নিউক্লিয়াস পেলাম, ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে জাইগোট পেয়ে গেলাম, এর মাধ্যমে আমাদের নিষেকটা সম্পন্ন হলো। এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমরা আমাদের পুংগ্যামেট পেয়ে গেলাম, স্ত্রীগ্যামেট পেয়ে গেলাম, পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের নিষেকও ঘটে গেছে। তাহলে এখানে তোমাদের প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কখন কি ঘটেছে সেগুলো দেওয়া আছে। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। পরাগায়নের ফলে কি হয়, পরাগরেণুটা গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। এরপরে পরাগ রেণুর মধ্যে যে নালিকা কোষটা ছিল, অর্থাৎ টিউব সেল যেটা ছিল, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে কি কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে, এবং সেটা কি স্ফীত অগ্রভাগটি ফেটে গিয়ে পুংজনন কোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। এরপর ওই পুংজনন কোষটির একটা কি তোমার ডিম্বকের যে ডিম্বাণুটা ছিল সেটার সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, তখন সে জাইগোটের প্রকৃতি হয়ে যায় ডিপ্লয়েড ধরনের। আর আরেকটা যে পুংগ্যামিট ছিল, সেই পুংগ্যামিটটা মাঝখানের যে বিষুবীয় অঞ্চলে যে গৌণ নিউক্লিয়াসটা ছিল, গৌণ নিউক্লিয়াসের প্রকৃতি ডিপ্লয়েড ছিল, সেটার সাথে আরো একটা হ্যাপ্লয়েড যুক্ত হয়ে যে শস্য কোষটা তৈরি করলো বা এন্ডোস্পার্ম সেল তৈরি করলো, সেটা হচ্ছে কি ট্রিপ্লয়েড ধরনের। তাহলে এটাকে এখানে কি দুই ধরনের নিষেক ঘটলো না, একটা ঘটলো কি পুংজনন কোষের একটা ডিম্বাণুর সাথে আরেকটা গৌণ নিউক্লিয়াসের সাথে, যেহেতু দুইটা নিষেক ঘটছে সেহেতু এটাকে বলা হয় দ্বিনিষেক অথবা ডাবল ফার্টিলাইজেশন। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে একটা প্রশ্ন আমি করি। প্রশ্নটা হচ্ছে, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সর্বনিম্ন সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির প্রকৃতি কিরূপ হয়? চারটা অপশন আছে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড আর টেট্রাপ্লয়েড। আচ্ছা, আগে প্রশ্নটার উত্তর দাও, তারপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। কেউ সি বলছো, কেউ এ বলছো, আর কেউ কোনো আনসার দিবে? আমি সি দেখে হতাশ হয়ে যাচ্ছি, সি কেমনে হবে? স্ত্রীরেণু মাতৃকোষ থেকে, একটু মনে করে দেখো, স্ত্রীরেণু মাতৃকোষ ওয়ার্ডটা আমরা কোন টপিকে পড়েছি? সি কেন আল্লাহ? সি হবে না, এটার আনসার হচ্ছে এ, হ্যাপ্লয়েড। প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির প্রকৃতি কিরূপ? আচ্ছা, আমি তোমাদেরকে যেটা পড়িয়েছি সেখানে নিয়ে যাই। দেখো, স্ত্রীরেণু মাতৃকোষ, এই স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কি সৃষ্ট সর্বনিম্ন, এখান থেকে আমরা চারটা স্ত্রীরেণু পেয়েছি, এই চারটা স্ত্রীরেণুর সর্বনিম্ন বড় কোষটা যেটা কর্মক্ষম স্ত্রীরেণু, সেটার প্রকৃতি জানতে চেয়েছি। সেটা আমি নিচে লিখে দিয়েছি কি এন, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির।
ঠিক আছে, আনসার হবে কি হ্যাপ্লয়েড। তোমরা প্রশ্নটা মনে হয় বুঝতে পারো নাই। দেখো প্রশ্নটা আবার দেখো, যে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে সৃষ্ট সর্বনিম্ন বড় কোষটির প্রকৃতি কিরূপ। আনসার হচ্ছে হ্যাপ্লয়েড। এটা হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষ, এটা যদি ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা কি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন করেছে না? হ্যাঁ, একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন করলো। একটা পর্যায়ে গিয়ে তাহলে কি এগুলোর প্রকৃতি হ্যাপ্লয়েড না? একটা পর্যায়ে গিয়ে কি হবে, তোমার উপরে 3টা কোষ নষ্ট হয়ে যাবে, নিচের একটা কোষ একটু বড় থাকবে, তাহলে নিচের তার প্রকৃতিও কি হ্যাপ্লয়েড। এই কোষটাই হচ্ছে মূলত এটা। তাহলে আনসার হবে কি হ্যাপ্লয়েড। বাকি 3টাও হ্যাপ্লয়েড, প্রত্যেকটা হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে অনেকেই সি বলছো, সি কেন হবে আমি বুঝতে পারতেছি না। ট্রিপ্লয়েড হচ্ছে শুধুমাত্র শস্যের ক্ষেত্রে হয়। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলে শস্য নিয়ে কি একটা প্রশ্ন করেছিলে? আচ্ছা, শস্য নিয়ে কেউ একজন একটা প্রশ্ন করেছিল, আমি একটু হারিয়ে ফেলেছি, একটু প্রশ্নটা আবার করব। ট্রিপ্লয়েড হ্যাপ্লয়েড কখন? যখন তোমার ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক হবে। যখন 2n সংখ্যক হবে তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। আর যখন 3n সংখ্যক হবে সেটা হচ্ছে ট্রিপ্লয়েড। 4n হয় না, তাও এখানে অপশন দেওয়ার খাতিরে দেওয়া হয়েছে টেট্রাপ্লয়েড। আচ্ছা, 3n কখন হবে? একজন প্রশ্ন করেছে 3n কখন হবে। 3n এই যে এখানে বলেছি, এখানে মাঝখানে গৌণ নিউক্লিয়াস ছিল। গৌণ নিউক্লিয়াস কি প্রকৃতির বলেছিলাম? গৌণ নিউক্লিয়াস হচ্ছে 2n প্রকৃতির। হ্যাঁ, যেহেতু ওখানে 2টা হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটেছে, একটা হ্যাপ্লয়েড কোষ 2টা, হ্যাঁ 2টা হ্যাপ্লয়েড কোষ মিলে কি গৌণ নিউক্লিয়াসের প্রকৃতি ডিপ্লয়েড ধরনের হয়। এরপর এর সাথে কি আরেকটা পুংগ্যামিট যুক্ত হয় না? 2n এর সাথে আরেকটা পুংগ্যামিট যুক্ত হয়, এটা হচ্ছে পুংগ্যামিট। তাহলে 2n এর সাথে n যোগ করলে কি হয়? 3n হয় না? এটাই হচ্ছে ট্রিপ্লয়েড। তো ট্রিপ্লয়েড এর কাজ হচ্ছে, এটা তোমার যে ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়েছে, এই জাইগোটটা একসময় কি ভ্রূণে পরিণত হবে। ওই ভ্রূণটাকে পুষ্টি সরবরাহ করে থাকে এই শস্য বা এন্ডোস্পার্ম যেটা। তাহলে বুঝলাম কি এটা হ্যাপ্লয়েড কেন হবে, বুঝতে পেরেছি আশা করি। না না, যে শস্য উৎপন্ন হবে সেটা খাওয়ার ওই শস্য না, এটা অন্য শস্য। এটা ভ্রূণকে পুষ্টি সরবরাহ করে। আচ্ছা, এখন আসি, তাহলে আমাদের নিষেক ঘটে গেল, আমরা কি পেয়ে গেলাম? আমরা জাইগোট পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আমরা জাইগোট পেয়ে গেলাম, যেটা হচ্ছে কি 2n প্রকৃতির। এখন কথা হচ্ছে স্পোরোফাইট জিনিসটা কি? এতক্ষণ আমরা গ্যামেট তৈরি করেছি না, পুংগ্যামেট তৈরি করেছি, স্ত্রী গ্যামেট তৈরি করেছি। তো এতক্ষণ যে গ্যামেট গুলো তৈরি হচ্ছিল, ওই দশাগুলোকে, ওই পর্যায়টাকে বলা হয় গ্যামেটোফাইট দশা। গ্যামেটোফাইট দশার পরে যখন নিষেক ঘটে যায়, নিষেক ঘটে যাওয়ার ফলে জাইগোট উৎপন্ন হয়ে গেল। তো জাইগোট উৎপন্ন হওয়ার পরবর্তী স্তরগুলো হচ্ছে স্পোরোফাইট। জাইগোট থেকে শুরু করে যখন আমরা কোন একটা ফুল পাবো, ওই ফুল থেকেই তো আমরা গ্যামেট গুলো পাবো, তাই না? ফুল থেকেই তো আমরা স্ত্রী গ্যামেট পুংগ্যামেট গুলো পাবো। তাই না? তো এখন এই জাইগোট থেকে ফুল তৈরি হওয়া পর্যন্ত যত কিছু মানে যত পর্যায় থাকবে, পুরোটা পর্যায়কে একত্রে বলা হয় স্পোরোফাইট। এখন স্পোর জিনিসটা কি? অনেকের প্রশ্ন থাকতে পারে, স্পোর জিনিসটা কি? স্পোর হচ্ছে একটা জনন কোষ, যেটা অন্য একটা জনন কোষের সাথে মিলিত হয়ে নতুন একটা জীব তৈরি করতে পারে, বা মানে এটা একটা জনন কোষ। স্পোর জিনিস হচ্ছে একটা জনন কোষ, যেটা আরেকটা জনন কোষের সাথে মিলিত হয়ে নতুন একটা জীব উৎপন্ন করার ক্ষমতা রাখে। তাহলে আমরা স্পোরোফাইট জিনিসটা বুঝতে পেরেছি, যে নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়ে যাওয়ার পর যখন ডিপ্লয়েড দশা শুরু হয়, যতক্ষণ পর্যন্ত ডিপ্লয়েড অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত সেটাই হচ্ছে স্পোরোফাইট। অর্থাৎ স্পোরোফাইটে তোমার কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা 2n প্রকৃতির হয়, অর্থাৎ ডিপ্লয়েড। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ফার্স্টে কি হয়। ফার্স্টে দেখো,
এটা কোথায় দেখেছি আমরা? নিষেকে দেখেছি। এই চিত্রটা আমরা নিষেকে দেখেছি, তাই না? কোনো প্রশ্ন আছে কারো? আমি তাহলে স্পোরোফাইটটা শুরু করি। আচ্ছা, আমি স্পোরোফাইটটা শুরু করি। এই চিত্র যেটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে কি নিষেক ঘটে গিয়েছে অলরেডি। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে স্পোরোফাইটিক পর্যায় শুরু হবে। মাঝখানে এই যে এই অংশটাই হচ্ছে কি জাইগোট, তাই না? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে কি জাইগোট উৎপন্ন হয় না? এই নিচের এই অংশটাই হচ্ছে জাইগোট। এই জাইগোটটা হওয়ার পর কি ঘটবে দেখো, এটা হচ্ছে ডিম্বক, এই পুরোটা ডিম্বক। এই জাইগোটটা কি একটা আদিকোষ, আদি ভ্রূণে পরিণত হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আদি ভ্রূণ। এরপর এর পুরোটা হচ্ছে একটা ডিম্বক। আর যদি প্রশ্ন আসে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি, স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট। এই জিনিসটা একটু মনে রাখবে যে স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট, অর্থাৎ আমরা কি জাইগোট থেকে শুরু করছি না, তাহলে অবশ্যই কি স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট হবে। এখন এটা যদি আমি একটু দেখি, দেখো এখানে ডিম্বক, এই ডিম্বকের ভেতর আছে একটা কোষ, এটা হচ্ছে জাইগোটটা। এই জাইগোটটা কি করবে? এই জাইগোটটা অনুপ্রস্থে বিভাজিত হবে, অর্থাৎ এই পজিশনে বিভাজিত হবে, প্রস্থ বরাবর বিভাজন ঘটবে। তার মধ্যে দেখো দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি মানে অনুপ্রস্থে বিভাজিত হয়েছে না? এখন এর মধ্যে এই দুটো কোষের আলাদা আলাদা নাম রয়েছে। যেটা তোমার ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে, যে এটা কি ডিম্বক রন্ধ্রের দিকে না, এই কোষটা, যে কোষটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে সেটাকে বলা হয় ভিত্তিকোষ বা বেসাল সেল। হ্যাঁ, আর যেটা তোমার ডিম্বক রন্ধ্রের মানে ভ্রূণথলির কেন্দ্রের দিকে থাকবে, এটা কেন্দ্রের দিকে না, এটাকে বলা হয় এপিকাল সেল। হ্যাঁ, একটু পর্যন্ত বুঝতে কার সমস্যা হয়েছে? জাইগোট ডিম্বকে, তোমার নিষেক প্রক্রিয়াটারও ডিম্বকে ঘটেছে। জাইগোটটাকে কেন ডিম্বকে যেতে হবে? ওটা তো ডিম্বকেই আছে। তোমার যে পুংগ্যামেটটা সেটা তো ডিম্বাণুর কাছে যাচ্ছে না, আর ডিম্বাণুরা তো ডিম্বকের ভেতরেই আছে। আচ্ছা, তাহলে এই জাইগোটটা অনুপ্রস্থে বিভাজিত ঘটলো। একটা যেটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে এটা ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তিকোষ বা বেসাল সেল, আর যেটা উপরে থাকবে শীর্ষে থাকবে এপিক মানে কি বলে এটাকে, শীর্ষ বলে না, যেটা শীর্ষে থাকবে সেটা হচ্ছে এপিকাল সেল। তো ভিত্তিকোষ যেটা সেটা হচ্ছে মূলত ভ্রূণমূলে পরিণত হবে, আর যেটা এপিকাল সেল সেটা হচ্ছে তোমার উদ্ভিদের উপরের যে অংশগুলো পাতা বা কাণ্ড যেগুলো আছে সেগুলো উৎপন্ন করবে। আচ্ছা, সেটাতে পরে যাই। এখন ভিত্তিকোষ আর এপিকাল সেল দেখো ক্রমাগত বিভাজিত হতে থাকবে। তখন কি এই এপিকাল কোষ যেটা সেটা কি একসময় ভ্রূণে পরিণত হবে। এখানে আমরা দুইটা কোষ দেখতে পাচ্ছি, একটা ভিত্তিকোষ একটা এপিকাল সেল। এই এপিকাল সেলটাই কিন্তু ভ্রূণে পরিণত হবে। আর যেটা ভিত্তিকোষটা হচ্ছে তোমার এই ভ্রূণটাকে ধারণ করে রাখবে। এই ভ্রূণ যেটা আছে ভ্রূণটাকে ধারণ করে রাখবে এই ভিত্তিকোষটা, অর্থাৎ এটা ভ্রূণ ধারক গঠন করে। এই যে এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি 4 নাম্বার যে চিত্রটা, এই চিত্রটাতে উপরের এই অংশটা হচ্ছে এপিকাল সেল আর নিচের এই অংশটা হচ্ছে ভিত্তিকোষ। এই ভিত্তিকোষের এই অংশটাই হচ্ছে কি ভ্রূণ ধারক। এখন দেখো আস্তে আস্তে বিভাজিত হতে হতে এক পর্যায়ে এরকম একটা অংশ সৃষ্টি করবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা এপিকাল সেলটা বিভাজিত হয়ে এরকম একটা আকৃতি ধারণ করেছে, হার্ট শেপ ধারণ করেছে। এর প্রত্যেকটা অংশকে বলা হয় বীজপত্র। তাহলে এইখানে কি কয়টা বীজপত্র? দুইটা বীজপত্র না? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বীজপত্র জিনিসটা কি? বীজপত্র হচ্ছে তোমার এটা একটা উদ্ভিদের পরিপক্ক বীজ না, নিষেক ঘটে গেছে এরকম একটা বীজ না। এই বীজে যখন তোমার ভ্রূণের পাতার মতো কোনো অংশ থাকে তখন ওই পাতাটাকে বলা হয় বীজপত্র। বীজের ভেতরে যদি কোনো পাতার মতো অংশের সৃষ্টি হয় ওই অংশটাকে বলা হয় বীজপত্র। এখন অনেকে প্রশ্ন করেছে আমাকে, মানে অনেক গত ক্লাসে বা এর আগের ক্লাসে জিজ্ঞেস করেছিলে যে একবীজপত্রী দ্বিবীজপত্রী এগুলো কি।
যখন তোমার এরকম দুইটা বীজপত্র থাকবে, আমরা এখানে কয়টা বীজপত্র দেখতে পাচ্ছি? দুইটা বীজপত্র দেখতে পাচ্ছি না? যখন দুইটা বীজপত্র থাকবে তখন সেটাকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর অনেক সময় কিন্তু একটা বীজপত্র থাকে, তখন সেই সব উদ্ভিদকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেহেতু যখন আমরা ফলের বীজগুলো যখন আমরা মাটিতে দিই, হ্যাঁ, সিডগুলো যখন মাটিতে দিই তখন ওইখান থেকে কি চারা উৎপন্ন হয় না? দেখো আমরা এখন এটাকে মাটিতে দিয়ে দিলাম, তো এখান থেকে এই বীজ থেকে কি দুইটা চারা উৎপন্ন হলো, একটা অংশ উপরে চলে গেল আর একটা অংশ নিচে। তো বেসাল সেল বা ভিত্তিকোষ যেটা ছিল সেটা থেকে মূলত মূলগুলো উৎপন্ন হয়, আর এপিকাল সেল থেকে উপরে চারা, পাতা, কাণ্ড যা আছে সেগুলো উৎপন্ন হয়। এটা হচ্ছে আমরা মাটিতে দেওয়ার পর তোমার বীজপত্রগুলো অঙ্কুরোদ্গম ঘটে গেছে। এখন অঙ্কুরোদ্গম জিনিসটা কি? অঙ্কুরোদ্গম হচ্ছে বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। ঠিক আছে? একটা বীজকে যখন আমরা মাটিতে দিই তখন সেটা থেকে একটা কি ছোট চারার মতো অংশ সৃষ্টি হয় না? তখন সেই ঘটনাটাকেই বলা হয় অঙ্কুরোদ্গম। তো এখন এক পর্যায়ে গিয়ে দেখা যাবে এই চারাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং ওই চারাটা থেকে একটা ফুল সৃষ্টি হয়েছে, এই যে আমরা যেটা ফুল দেখতে পাচ্ছি। আর এই চারার নিচের এই অংশটা হচ্ছে বীজপত্র, নিচের এই অংশটা হচ্ছে বীজপত্র। এই বীজপত্রগুলো একটা সময় কিন্তু চলে যায় বা শুকিয়ে পড়ে যায়। যখন বীজপত্র দুইটা থাকবে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী, আর একটা থাকলে একবীজপত্রী। আচ্ছা বলছি। আর এখানে দেখো একটা ফুল উৎপন্ন হলো না? তো এই ফুল উৎপন্ন হয়ে যাওয়ার পর হচ্ছে একটু পর্যন্তই হচ্ছে আমাদের স্পোরোফাইট পর্যায়টা। ভ্রূণ ধারক কি করে? ভ্রূণ ধারকটা হচ্ছে তোমার বীজের যে ভ্রূণটা, ওই ভ্রূণটাকে ধারণ করে রাখে বীজের মধ্যে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? একটা প্রত্যেকটা বীজে কিন্তু একটা ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে। যখন আমরা পর্যাপ্ত পরিমাণ কিছু সরবরাহ, পুষ্টি বা অন্য কিছু সরবরাহ করতে পারবো, তখন কি এক সময় ওই বীজপত্রটা থেকে বীজটা থেকে আমরা একটা নতুন চারা পেতে পারি। হ্যাঁ, ফুল থেকে ফল হয় কিভাবে বলতেছি। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে বলতে পারো। আচ্ছা, তাহলে এখানে কিছু দেওয়া আছে যে স্পোরোফাইটে কি কি ঘটে। এই যে স্পোরোফাইটে প্রথম কোষ জাইগোট, যেটা আমি বলেছি অলরেডি। জাইগোট থেকে যেহেতু শুরু হয় তাহলে কি প্রথম কোষ জাইগোট। এরপর জাইগোটের প্রথম বিভাজনে দুইটা কোষ সৃষ্টি হয়, একটা হচ্ছে কি ভিত্তিকোষ আর একটা হচ্ছে এপিকাল কোষ। আর জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে, অর্থাৎ তোমার যদি এটা কোষ হয় তখন এই বরাবর বিভাজনটা ঘটে। আর ভিত্তিকোষটা কোথায় থাকে? ডিম্বকরন্ধ্রের দিকে থাকে। আর এপিক্যাল কোষটা ভ্রূণথলির কেন্দ্রের দিকে থাকে। এরপর কি এপিক্যাল কোষটা ভ্রূণে পরিণত হয় আর ভিত্তিকোষটা ভ্রূণধারক গঠন করে। এক পর্যায়ে ভিত্তিকোষ থেকে কি কি উৎপন্ন হয়? বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড উৎপন্ন হয়। আর গৌণ নিউক্লিয়াসটা শস্য টিস্যু উৎপন্ন করে, যেটা কি ট্রিপ্লয়েড। আর পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য আর ভ্রূণ সহ বীজে পরিণত হয়। যখন তোমার ডিম্বকটা পরিণত হয় তখন ওই ডিম্বকটা পুরা শস্য সহ আর ভ্রূণ সহ একটা নির্দিষ্ট বীজে পরিণত হয়। অর্থাৎ কি আমরা ডিম্বক থেকে বীজ পেলাম। হ্যাঁ, এই বীজটা পরবর্তীতে কি একটা পূর্ণাঙ্গ স্পোরোফাইট, এখানে স্পোরোফাইট লিখছে, তাও স্পোরোফাইট সৃষ্টি করে। পূর্ণাঙ্গ স্পোরোফাইট বলতে আমরা ওই ফুল সহ যে চারাটা সেটাকে বুঝিয়েছি। তাহলে ডিম্বক থেকে বীজ পেলাম, বীজ থেকে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পেয়ে গেলাম। এখন অনেকে প্রশ্ন করছো যে ফল কেমনে হয়। আচ্ছা, ফল কেমনে হয় আমি বলতেছি। এখানে দেখো একটা জিনিস দেখা আছে কি, সপুষ্পক উদ্ভিদের জীবচক্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট নামে দুটি পর্যায় একটির পর একটি চক্রাকারে চলতে থাকে। স্পোরোফাইটটা হচ্ছে কি ডিপ্লয়েড আর গ্যামেটোফাইটটা হ্যাপ্লয়েড। গ্যামেট ওয়ার্ডটা থেকে বুঝতে পারছি গ্যামেটটা অবশ্যই কি কোন গ্যামেট? স্ত্রী গ্যামেট, অবশ্যই হ্যাপ্লয়েড হতে হবে না? না হলে কিন্তু প্রজাতির যে মানে কি বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকবে না। এখন এটা কেমনে হচ্ছে দেখো, একটা ফুল যদি চিন্তা করি, একটা ফুল চিন্তা করলাম আমি মানে বোঝার জন্য। এই ফুল থেকে আমরা কি পাচ্ছি? ফুল থেকে আমরা পাচ্ছি একটা শুক্রাণু আর একটা পাচ্ছি ডিম্বাণু। হ্যাঁ, যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির।
অর্থাৎ এটা হচ্ছে কি গ্যামেটোফাইট। আমরা এখন বলতেছি কি গ্যামেটোফাইটের কথা। এখন এই দুটোর পরাগায়ন ঘটে, পরাগায়নের ফলে কি নিষেক ঘটে, নিষেক ঘটে। হ্যাঁ, পরাগায়নের ফলে নিষেক ঘটে। নিষেকের ফলে উৎপন্ন হয় কি, বীজ উৎপন্ন হয়। এই বীজটা আবার কি একটা নতুন চারা সৃষ্টি করে। এই নতুন চারা থেকে কি আমরা আবারও একটা ফুল পাই। এভাবেই তোমার এটা চক্রাকারে চলতে থাকে। এই যে বীজ থেকে নতুন চারা, নতুন চারা থেকে ফুল, এই পর্যায়টা হচ্ছে স্পোরোফাইট। আর ফুল থেকে গ্যামেট উৎপন্ন হলো, গ্যামেট গুলো নিষেক পর্যন্ত গেল, এটা হচ্ছে কি গ্যামেটোফাইট পর্যায়। তাহলে এই দুটা পর্যায় একটার পর একটা চক্রাকারে চলতে থাকে। এখন প্রশ্ন করছো ফল কেমনে হয়। দেখো ফলের উৎপত্তি, ফলের গঠন শুরু হয় হচ্ছে নিষিক্তকরণ শেষে। তোমার নিষেক যখন শেষ হবে তখন ফল গঠন শুরু হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে কি গঠন করে, ফল গঠন করে। অর্থাৎ মেইনলি তোমার ফুলের যে গর্ভাশয়টা, ওই গর্ভাশয়টাই কিন্তু ফলে পরিণত হয়। একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রতে এই অংশটার দিকে যদি খেয়াল করো, এটা হচ্ছে ফুলের গর্ভাশয়। এই গর্ভাশয়টাই মূলত ফলে পরিণত হচ্ছে। দেখো এই গর্ভাশয়ের মাঝখানে কি দেখতে পাচ্ছি, অনেকগুলো ডিম্বক দেখতে পাচ্ছি। ওই ডিম্বকগুলো কি, ডিম্বকগুলো ঠিক সেম সিকোয়েন্সে কিন্তু এই ফলের মধ্যে সাজানো আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। তারপরে ফুলের যে বৃন্তটা ছিল সেটা কি ফলের বৃন্ত হয়ে গেছে। ফল ছিঁড়ার জন্য কিন্তু একটা বৃন্ত ছিঁড়ে নিতে হয়, সেই বৃন্তটাই হচ্ছে ফুলের যে বৃন্তটা ছিল সেটা। আর বৃত্তাংশগুলো রয়ে গেছে। এরপরে বীজ, ফুলের যে ডিম্বকগুলো, সেই ডিম্বকগুলো বীজে পরিণত হয়েছে। গর্ভাশয়টা ফলে পরিণত হয়, আর পাপড়িগুলো বা অন্য যেগুলো অংশ ছিল সেগুলো কিন্তু ঝরে যায়, অথবা এগুলো সহ কিন্তু পরিপুষ্ট হতে পারে। তোমরা কি বুঝতে পারছো ফলটা কিভাবে তৈরি হয়? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ড কি? দাঁড়াও, দেখো এখানে আমরা দুইটা বীজপত্র দেখতে পাচ্ছি না? এই দুইটা বীজপত্রের ঠিক এই অংশে, এই অংশটা থেকে কিন্তু তোমার চারাটা উৎপন্ন হয়। আচ্ছা আমি একটু চিত্রটা এখানে আঁকার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে আমাদের বীজপত্রটা। এই বীজপত্রের আরেকটা কালার নিই। বীজপত্রের এই অংশটা থেকে কিন্তু তোমার চারাটা উৎপন্ন হয়, মানে কাণ্ড হয়ে তোমার চারাটা উৎপন্ন হয়, তাই না? তো এই অংশটাকে বলা হয় হচ্ছে ভ্রূণকাণ্ড, যে অংশটা থেকে তোমার কাণ্ডটা উৎপন্ন হবে, এই অংশটাকে বলা হয় ভ্রূণকাণ্ড। আর এগুলো তো বীজপত্র বললাম। আর ভ্রূণকাণ্ডের এই অংশটাতে, সরি, বীজপত্রের এই অংশটাতে কি থাকে, কিছু কোষ থাকে যেগুলো তোমার নিচের দিকে, মাটির নিচে যাওয়ার একটা ক্যাপাবিলিটি থাকে, ওইটা হচ্ছে ভ্রূণমূল, যেটা হচ্ছে মূলত পরবর্তীতে একটা চারায় মূল হিসেবে কাজ করে। ভ্রূণমূলটা মূল হয়ে যায় আর ভ্রূণকাণ্ডটা কাণ্ড হয়ে যায়। বুঝাতে পেরেছি? আর ফলটা হচ্ছে এভাবে হয়, ফুলের যে গর্ভাশয়টা সেটা একটা পর্যায়ে ফলে পরিণত হয়। আচ্ছা এখন হ্যাঁ, ফল তৈরির পর ফল থেকে তো বীজ পাই না, ফলে তো বিভিন্ন রকম বীজ থাকে, ওই বীজটাই হচ্ছে মূলত বীজটা থেকে আমরা পরে চারা পেয়ে থাকি। ডিম্বক আর ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকটা থাকে। আচ্ছা ক্লাস শেষ করব তার আগে একটু বিভিন্ন রকম ফল আছে সেটা একটু পড়িয়ে দিই। ফল হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রকৃত ফল আর একটা অপ্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে যখন তোমার শুধুমাত্র গর্ভাশয়টা, এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রে শুধু গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয় সেক্ষেত্রে সেগুলোকে বলা হয় প্রকৃত ফল, যেমন আমজাম। আর অপ্রকৃত হচ্ছে গর্ভাশয় ছাড়াও ফুলের আরো 4টা অংশ আছে না, স্তবক রয়েছে না,
ওই গর্ভাশয় ছাড়াও ফুলের অন্যান্য অংশ যখন পুষ্ট হয়ে পুরাপুরি একটা ফলে পরিণত হয় তখন সেটাকে অপ্রকৃত ফল বলে, যেমন আপেল, চালতা। আর এছাড়াও প্রকৃত ফল অপ্রকৃত ফলকে আরো 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সরল, গুচ্ছিত আর যৌগিক। সরলে কি হয়, একটা পুষ্প বা ফুল থেকে শুধু একটা ফলই পাওয়া যায়, যেমন আম গাছ, মানে আম গাছের যে ফুলটা থাকে ওখানে প্রত্যেকটা ফুল থেকে একটা ফল পাওয়া যায়, সেগুলো হচ্ছে সরল ফল। আর গুচ্ছিত ফল যেগুলো, সেগুলো হচ্ছে পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো একগুচ্ছ ফল উৎপন্ন করে। হ্যাঁ, মানে কোন ফুলের কি বলে গর্ভাশয়গুলো অনেক সময় গুচ্ছ আকারে থাকে, তখন পুরোটাই কি একটা ফলে পরিণত হয়, যেমন কি আতা। আর যৌগিক ফল কোনগুলো? যখন পুষ্পমঞ্জরি হতে শুধুমাত্র একটা ফল পাওয়া যায়। ধরো একটা পুষ্পমঞ্জরিতে কি অনেকগুলো ফুল থাকে না? তো ওই পুষ্পমঞ্জরিটার প্রত্যেকটা ফুল এক একটা ছোট ছোট ফল সৃষ্টি করে। যেমন কাঁঠালের যদি এক একটা অংশ চিন্তা করো, কাঁঠালের ভেতরে অনেকগুলো অংশ না, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফুল ছিল, কিন্তু আমরা কিন্তু পুরোটাকে একটা ফল হিসেবে বিবেচনা করি। কাঁঠালের যে ভেতরে অনেকগুলো মানে অংশ থাকে না, অনেকগুলো অংশ মিলেই তো পুরো একটা কাঁঠাল। তো ওই কাঁঠালের পুরোটাকে কিন্তু একটা ফল বলি, যদিও ভেতরের যে প্রত্যেকটা ফুলই কিন্তু এক একটা ফলে পরিণত হয়েছে, সেগুলোই হচ্ছে যৌগিক ফল। তো এক্সাম্পল গুলো মনে রাখবে, এমসিকিউতে প্রায় সময় আসে। তাহলে আচ্ছা, আজকের মতো একটু পর্যন্তই রাখতে পারি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা প্রাণীর প্রজনন সম্পর্কে জানবো। আল্লাহ হাফেজ।